আসসালামু আলাইকুম। আয়াতুম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। এই গরমে মাছ মাংস খেতে একদমই ভালো লাগছে না, তবে এই সোয়া চাংস দিয়ে বানিয়ে নিতে পারো একটি সুস্বাদু বা দুর্দান্ত রেসিপি, যেটি খেতে হবে অসাধারণ। বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে অল্প সময়ের মধ্যে চটজলদি বানিয়ে নিতে পারবেন। আর এটি বানানো খুবই সহজ আর খেতে হবে দুর্দান্ত লোভনীয় স্বাদের। এটি ভাতের সাথে বলো বা রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগবে। একটিবার হলেও ট্রাই করে দেখতে পারো। একটিবার বানিয়ে খেলে এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না, মাছ মাংস খাওয়া তো ভুলেই যাবেন। তবে চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে 80 গ্রাম মতন সোয়া চাংস নিয়ে নেব। এখানে আমি ছোটো দানার সোয়া চাংসগুলো নিয়েছি, তবে আপনারা চাইলে বড়গুলোও নিয়ে নিতে পারেন, আবার যে কোনো কোয়ালিটির নিয়ে নিতে পারেন। এবার এটিকে সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে। প্রথমে এখানে আমি সিদ্ধ করে নেব। আপনাদের হাতে সময় বেশি থাকলে এখানে গরম পানি বা ঠান্ডা পানি দিয়েও ভিজিয়ে রেখে দিতে পারেন, তবে হাতে সময় কম থাকলে এইভাবে করে সিদ্ধ করে নিতে পারেন। তার জন্য একটি কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার লবণটা সুন্দরভাবে মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সোয়া চাংসগুলো। এবার সোয়া চাংসগুলো পানির মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্স করে নেব। এবার এটি একটি বলক আসা পর্যন্ত রান্না করে নেব। এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সুন্দরভাবে বলক ফুটে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সোয়া চাংসগুলো ঠান্ডা করে নেব। এই পর্যায়ে একটা ছোট্ট টিপস দিয়ে থাকি, সোয়া চাংসগুলো আর দ্বিতীয়বার ঠান্ডা করার জন্য ধোবেন না, তাহলে এর টেস্টটা অন্যরকম হয়ে যাবে বা টেস্টটা চলে যাবে। ঠান্ডা করা হয়ে গেলে সম্পূর্ণ পানিটাকে নিচড়ে ফেলে দিতে হবে, যাতে একটুকুনো পানি থাকে। যতটা পারা যায় ততটা চিপে পানিটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন। এবার এখানে নিয়ে নিচ্ছি টক দই। এখানে ফ্রেশ টক দইটা নেওয়ার চেষ্টা করবেন, তাতে কি ফ্রেশ টক দইয়ের মধ্যে টকের পরিমাণটা কম থাকে। এখানে 1/4 কাপ পরিমাণ টক দই নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো 1.5 চা চামচ পরিমাণ, স্বাদ অনুযায়ী লবণ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও ইউজ করতে পারেন, তবে আমি এমনি নর্মাল লঙ্কার গুঁড়োটাই ইউজ করেছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, তবে লঙ্কার গুঁড়োর পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার এখানে সবশেষে দিয়ে দেবো কাসুরি মেথি পাতা। এখানে কাসুরি মেথি অল্প একটু হাতে নিয়ে আমি এইভাবে করে একটু গুঁড়ো করে নিচ্ছি। এখানে কাসুরি মেথিটা ওই 1 চা চামচ পরিমাণ আছে। এবার সুন্দরভাবে সবগুলো মশলা মিক্স করে সোয়া চাংসের মধ্যে এটিকে ম্যারিনেট করে নেব। এখানে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটা আমি সাইডে রেখে দেব। এবার চলে যাব রান্নার দিকে। তার জন্য একটি কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। এখানে তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন কম বা বেশি নিয়ে নিতে পারেন, তবে তেলের বদলে এখানে ঘি বা বাটার দিয়েও রেসিপিটি বানানো যায়, তবে এখানে আমি সরিষার তেল দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে সাদা তেল, ঘি, বাটার যে কোনো দিয়েই বানিয়ে নিতে পারেন। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে, দিয়ে দেব 3 থেকে 4টে লবঙ্গ, 10 থেকে 12টা গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার সুন্দরভাবে তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না সুন্দরভাবে একটা স্মেল ছেড়ে আসে, বা ফোড়নগুলো যতক্ষণ পর্যন্ত না ফুটে আসে ততক্ষণ পর্যন্ত এটিকে ফ্রাই করে নেব। ফোড়নটা সুন্দরভাবে ফুটে আসলে দিয়ে দেবো এখানে কুচি করে রাখা পেঁয়াজ। এখানে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম। এখানে পেঁয়াজটা ছোট্ট ছোট করে আর সরু সরু করে বা পাতলা পাতলা করে কুচি করে নিতে হবে, তাহলে রেসিপিটি চটজলদি হওয়ার সাহায্য করবে। এবার পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে হবে যতক্ষণ পর্যন্ত না লাল হয়ে আসে। এখানে পেঁয়াজটা লাল হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি মিডিয়াম সাইজের 3টে টমেটো কুচি। এখানে টমেটোটাও ওই একইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে, যাতে রেসিপিটি জলদি হয়। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেটও করে নিতে পারেন। এবার টমেটোটা ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে হবে যতক্ষণ পর্যন্ত না এইভাবে তেল ছেড়ে আসে বা নরম হয়ে আসে। এবার টমেটোটা এইভাবে নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা সোয়া চাংসগুলো। এবার সোয়া চাংসটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে ওই 3 থেকে 4 সেকেন্ডের জন্য। 3 থেকে 4 সেকেন্ড
কষার পর বা রান্না করার পর এখানে দিয়ে দেবো পানি। এখানে আমি যে বোলের মধ্যে সয়া চাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই বোলটার মধ্যে পানি দিয়ে এখানে ধুয়ে দিয়ে দিচ্ছি। এখানে অল্প একটু পানি ব্যবহার করতে হবে, বেশি পানি এই পর্যায়ে ব্যবহার করা যাবে না। হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এবার পানিটা দেওয়ার পরে আবারও আমি কষিয়ে নেব 4 থেকে 5 মিনিটের জন্য, যতক্ষণ পর্যন্ত না সুন্দরভাবে এইভাবে মশলাগুলো ভাজা ভাজা হয়ে আসে বা মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর সয়া চাংসগুলো এইভাবে ভাজা ভাজা হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এটি কষিয়ে নিতে হবে। এখানে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কুচি করে তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছিলাম 3 থেকে 4 মিনিটের জন্য, যাতে হালকা একটু সিদ্ধ হয়ে যায়। তবে আপনারা চাইলে এমনি কাঁচা আলুটাও এই পর্যায়ে ব্যবহার করে নিতে পারেন, তবে তেলের মধ্যে ফ্রাই করে নিলে রান্নাটাও চটজলদি হয় আর খেতেও ভালো লাগে, তাই এখানে আমি ফ্রাই করেই দিয়েছি। আপনারা চাইলে ফ্রাই না করেও দিয়ে দিতে পারেন। এবার আলুটা দিয়ে আবারও আমি 4 থেকে 5 মিনিটের জন্য কষিয়ে নেব সয়া চাংসের সাথে। এখানে প্রয়োজন পড়লে অল্প অল্প পানি দিয়েও কষিয়ে নিতে পারেন, তবে এখানে কোনো রকম পানি আমি ব্যবহার করিনি। পানি ছাড়াই লো ফ্লেমে এটিকে কষিয়ে নিয়েছি, যাতে আলুটাও সুন্দরভাবে মশলার সাথে ফ্রাই হয়ে যায় আর আলুগুলো খেতেও ভালো লাগে। তাই আলুটা সুন্দরভাবে সয়া চাংসের সাথে ফ্রাই করে নিতে হবে। এখানে 4 থেকে 5 মিনিট পর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এখানে হোমমেড গরম মশলা গুঁড়োটা আমি ইউজ করেছি, এটা আমি বাড়িতেই বানিয়েছি। এই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। এই গরম মশলার গুঁড়োটা যে কোনো মাছ মাংস বলো বা ডিম বা পোলাও বিরিয়ানিতে বা বলতে পারো সবজি নিরামিষ তরকারিতে ইউজ করতে পারো, খেতে দুর্দান্ত হয়ে যায়। রেসিপি স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। এই একটি মশলার কারণে রেসিপির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। একটিবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এই মশলার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এবার মশলাটা দিয়ে সুন্দরভাবে 4 থেকে 5 সেকেন্ডের জন্য আমি কষিয়ে নেব। 4 থেকে 5 সেকেন্ড পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। এখানে গ্রেভিটা যতটা খেতে পছন্দ করবেন ততটা পরিমাণ পানি দিয়ে দিতে হবে। এখানে একটা ছোট্ট টিপস দিই, পানিটা দেওয়ার সময় অবশ্যই গরম পানি ইউজ করবেন। আমি প্রত্যেকটি রেসিপিতে বলে থাকি যে যখনই রেসিপির মধ্যে পানি ইউজ করার থাকবে তখনই গরম পানি ইউজ করার চেষ্টা করবেন। রান্নাও চটজলদি হয় আর রেসিপির স্বাদও বাড়িয়ে দেয়, তাই গরম পানিটা ইউজ করার চেষ্টা করবেন। এখানে উষ্ণ গরম পানি দিয়ে এবার সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি আর কড়ার গায়ের মধ্যে যে মশলাগুলো লেগে আছে সেইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। এবার সুন্দরভাবে মিক্স করা হয়ে গেলে এবার ওপর থেকে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। এখানে ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম ধনেপাতা, সেই ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার ধনেপাতা কুচিটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নেব। আলুটা যেহেতু আমি প্রথমেই ফ্রাই করে নিয়েছিলাম, তাই এখানে আর কোনো দরকার নাই বেশিক্ষণ রান্না করার। এখানে 5 থেকে 7 মিনিটের জন্য লো ফ্লেমে আমি রান্না করে নিয়েছি। 5 থেকে 7 মিনিট পর দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর আর কতটা লোভনীয় দেখতে হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা সুন্দর কালার এসেছে। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একদমই ইউজ করিনি, তাও কালারটা সুন্দর এসেছে। এবার একটি প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার প্লেটে সার্ভ করা হয়ে গেছে। এবার আপনারা চাইলে গরম গরম ভাতের সাথে বলো বা রুটি পরোটার সাথে সার্ভ করে নিতে পারো, খেতে জাস্ট অসাধারণ লাগবে। বাড়িতে একটিবার হলেও ট্রাই করে দেখতে পারো। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।